আজকের নাটক নট, রচনা মোহাম্মদ রফিকুজ্জামান, প্রযোজনায় গোলাম হাক্কানি আলম। নাট্যানুষ্ঠান নট। তোদের এতদিনের শান্তির রাজ্যে আমার প্রবেশে তোরা খুশি হতে পারিসনি। তোদের নিরুপদ্রব রাজ্যে আমার অস্তিত্ব তোরা মানতে চাস না। অনধিকার প্রবেশ আমার। অনধিকার প্রবেশ আমার কে কহিল? উচ্চ করি শির বিজিত দেশের রাজপুরে প্রবিষ্ট হয়েছি আমি। রাহ তুমি দূরে কাপুরুষ, মূঢ়তা করো বিসর্জন, নিষ্কাশিত হও এবে। অস্ত্র লোকজন বাহুবলে বিজয়ী তুমি, করি রাজ্য জয়, কিন্তু সে কোন বল যাহা দ্বারা নারীর হৃদয়ে জয়ের দর্প করো? নারী মন তার বাধ্য নয়, নারী মন বাধা পড়ে শুধু পেলে প্রেমের। প্রেম আসই সব চিনি নাই প্রেম কাকে বলে। ঘুরিয়াছি বন্ধহীন শৃঙ্খল প্রান্তরে জঙ্গলে। প্রেম পিতৃমাতৃহীন হয়ে নিরশ্রয় ছিনু যাবে। না ছিল ছলের জ্ঞান, না ছিল সঞ্চয়, বুভুক্ষু ঘুরেছি পথে, দেয়নি তো কেহ প্রেমের আবাহন কিংবা দয়া মায়া স্নেহ। বন্ধুর পথে চলে তিলে তিলে লোভিয়াছি জ্ঞান, প্রাচুর্য শক্তি যার তারই বসে প্রেম যশ মান। প্রেমের চটুল বাক্য তাহে মোর নাই প্রয়োজন। ওঠাও নেকাব, খুলে ফেলো মুখ আবরণ, ওঠাও ওঠাও। বাহ, কি হেরেছ দস্যু লুটেরা! এত দীপ্তি, এত রূপ একসাথে শাম ও সেবেরা ফুটিয়া রয়েছে যেন। উষা সম উজ্জ্বল মুখে নেশা সম কালো কেশ জড়াইয়া খেলিছে কৌতুকে। হায় অন্ধ, কেবল হেরিল রূপ আর কিছু নয়। বাতায়নে যারে চেয়ে বারে বারে হয়েছি তন্ময়, সেই সে পুরুষ এই। প্রান্তরে সিংহদ্বারে যার দুর্জয় নৈপুণ্য দেখে মনে মনে মেনেছিল হার, সে কেবলই দুরন্ত লুটেরা। শুধু ধনে জনে বলি, হৃদয় ঐশ্বর্যহীন। মানুষের গুণে জলাঞ্জলি দিয়াছে সকলই সে, কেবল চিনিয়াছে রূপ। হায় অন্ধ, দেখিল না নারী মন সুবাসিত ধূপ। মনের পরশ পেলে নিজে পুড়ে সুগন্ধ বিলায়। শৌর্য বীর্য বাহুবল পরাক্রম এসবের নাই সে গন্ধে অধিকার। এ কি হলো, এ কি হলো? চির কঠোর কুলি সেই বুকে কিসের কম্পন আমার? এ কি নির্লজ্জ দুর্বলতা! চিরকাল জানিয়াছি বিজয়ী যে সে নিজের সুখে অধিকার করিবে প্রয়োগ। আজ কেন সে শাশ্বত প্রথা লঙ্ঘন করিতেছি? না না, শক্তি আমি, আমি বীর, আমি ক্রূর দয়া মায়াহীন নিষ্ঠুর প্রলয় আমি, আমি উন্মত্ত অসুর আমি। তবু 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 অস্থির কেন আজ চিত্ত মোর? হিংস্র হস্ত কেন যায় থামি? কেন কেন কেন? এ কি, কি আশ্চর্য! অশ্রু টলমল তোমার দুচোখ। কি আশ্চর্য! যা আমার সত্য পরিচয় তা সব বিস্মৃত হয়ে ক্রূর চিত্ত কেন যে চঞ্চল অস্থির হয়ে ওঠে। হে আমার কি নির্মম পরাজয়! পরাজয় নহে, আজ তুমি সত্যি বিজেতা। হৃদয়ের ঐশ্বর্য দিয়ে তুমি আজ হৃদয়ের ক্রেতা। তবে কি আমারও মাঝে ছিল সুপ্ত মায়ার নির্ঝর? রুদ্ধ দ্বার খুলে গেল, প্রকাশিল হৃদয়ের ঘর, স্নেহ প্রেম মমতায় ভরি।
না না, এও কি সম্ভব? মরুর শুষ্ক বুকে সুশীতল ঝর্ণার অনুভব, কঠিন শিলার বুকে অঙ্কুরিল কোমল কুসুম। আমি 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 কি উন্মাদ হয়ে যাব। আজ তার ভাঙিয়াছে ঘুম, যে তোমার সত্যিকার তুমি বুকে ছিল সঙ্গোপনে। প্রেমের পরশে প্রেম জাগে, মায়া এসে মনে বাধা পড়ে প্রেমের শেকলে। তবে তাই হোক, শক্তির পরাজয়ে প্রেম মনে ছড়া কালক। এ রাজ্য তেমনই থাক আছিল যেমন, শুধু হেতা যুক্ত হোক প্রেম জয়ী আমার মন। তারে তুমি বেঁধে দিলে সমস্ত শক্তির বিনিময়ে, অনধিকার প্রবেশের অপরাধ আপন বিনয়ে ক্ষমা করে দিও তুমি। অধিকার করেছ অর্জন, হৃদয় করেছ জয়, পরিয়ে হৃদয়ের অনন্ত বন্ধন। কিন্তু আজ আমার সত্যি অনধিকার প্রবেশ। রাত এখন কটা বাজে? 12টা, 1টা, 2টো। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই তো আমি চলে যাব। কিন্তু কিন্তু তোরাও তো থাকতে পারবি না। নতুন লোক আসবে, ঘরে ঘরে আবার আলো জ্বলবে। হয়তো তারা ধুয়ে মুছে সব পরিষ্কার করবে, কিংবা 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 হয়তো ভেঙে কুড়িয়ে দেবে, নতুন করে বাড়ি তুলবে। আমিও থাকবো না, তোরাও না। তোরা তো দেখিসনি, এ বাড়িতে একদিন ঘরে ঘরে ঝাড়বাতি জ্বলত। আর ঠিক ওই উঠোনটাই, যেখানে এখন ঝোপঝাড় হয়ে আছে, বাসা বেঁধেছে জোনাকিরা, ওখানে ছিল একটা সুন্দর শিউলি গাছ, সাদা সাদা ফুল ফুটত। আমার মা রোজ নিজে ওর গোড়াটা সাফ করে দিতেন। মা যখন মারা যান, তখন আমার কতই বা বয়স। খুব কেঁদেছিলাম। হুজুর। কে? ও, সৈয়দ আলী। সারা রাতে ঘুমোলেন না, সকালে ট্রেনে জার্নি করবেন? না, কিছু হবে না। রাত জাগার অভ্যেস অনেকদিন থেকেই হয়ে গেছে। এখন বয়স হয়েছে, এখন কি এত অনিয়ম ভালো হুজুর? আচ্ছা সৈয়দ আলী, জি। আব্বার কথা মনে পড়ে তোমার? মা মারা যাবার পর একদিনও আমাকে মায়ের অভাব বুঝতে দেননি। ঠিক সময় মতো স্নান, খাওয়া, সব দিকে কি কঠোর নজর ছিল। অত কাজের মধ্যেও একবারও ভুলে যেতেন না। বড় হুজুর আপনাকে খুব ভালোবাসতেন। আমি তো সেই ছোটবেলা থেকে এ বাড়িতে সব নিজের চোখে দেখে আসছি। আপনার কাছ থেকে আঘাত পেয়ে শেষে উনি থাকো কথা। হুজুর, আপনি শুয়ে পড়েন, সকালে আবার ট্রেন। হুজুর আসুন, আপনার বেডিং আর সুটকেস আমি তুলে দিই। চলো। এ কি, এ তো ফার্স্ট ক্লাস। আমি তো থার্ড ক্লাসের টিকিট করতে বলেছিলাম। আমি পারিনি হুজুর। আপনি যতবার শহরে গেছেন, সব সময় আপনাকে আমি তুলে দিয়েছি। শেষ দিনে কোনো দিন যা পারিনি তা করতে পারলাম না হুজুর। কিন্তু এ তো অনেক পয়সার দরকার, এত পয়সা। আপনাদের অনেক নুন খেয়েছি হুজুর, আমাকে মাফ করবেন। কি একটানা অর্থহীন শব্দ।
খটখট খটখট খটখট, অথচ একটা গতি আছে। এই এলোমেলো শব্দগুলো মিলে একটা গতি হয়ে একটা লক্ষ্যে ছুটে চলেছে। কিন্তু আমার সারা জীবনটা কেবলই এলোমেলো, কেবলই অসংখ্য শব্দ এসে মিলেছে আর ছড়িয়ে পড়েছে, কিন্তু কিন্তু কোনো গতি নেই। না, ঠিক তাও নয়, গতিও আছে কিন্তু সঙ্গতি নেই, লক্ষ্য নেই। কেবল এলোমেলো, কেবল ছড়ানো কত অসংখ্য ঘটনা। রত্না, মীরা, আহাদ আলী, শেফালি, সামাদ মিয়া, দুলাল ভাট, রাজধানীর দেয়ালে দেয়ালে পোস্টার, রাগিব আর রত্না অভিনীত নাটক শাহজাহান, কিংবা মনের মূল্য, কিংবা না না, সেও তো অনেক পরের কথা। তারও আগে, অনেক আগে, রসুলপুর গ্রাম, কপোতাক্ষ নদীর তীর ঘেঁষে বিশাল অট্টালিকা, জমিদার আরিফ হাসানের বাড়ি, সারা বাড়িতে একটা খুশির জোয়ার। জমিদারের একমাত্র ছেলে রাগিব হাসান চৌধুরী বিয়ে পাশ করেছে। তাহলে তুমি আরো পড়তে চাও? আমি অবশ্য বলছি, এবার আমাকে ছুটি দাও। বুড়ো হয়েছি, তোমাকে সংসারে প্রতিষ্ঠা করে আমি বিশ্রাম করতে চাই। আর তো মাত্র 2 বছর আব্বা। আমার খুব ইচ্ছে আমি এমএটা পাশ করি। তোমার মায়েরও খুবই ইচ্ছা ছিল, তাই তোমার পড়ার ব্যাপারে আমি বাধা দিতে চাই না। কিন্তু কত লোকই তো বিয়ের পর পড়াশোনা করছে। তা না আব্বা, দোয়া করুন আমি এমএ পাশ করে আপনার কাছে ফিরে আসি আগে। বেশ, তাই হোক। হ্যাঁ শোনো, নতুন জায়গায় যাচ্ছ, আমার ইচ্ছা তুমি একটা বাসা দেখে নিয়ে সেখানেই থাকো। হোস্টেলে থেকে শরীর টিকবে না। তার কোনো দরকার নেই আব্বা, কত ছেলেই তো হোস্টেলে থেকে পড়ছে। তাছাড়া বিয়ে পর্যন্ত পড়লাম তো কলেজ হোস্টেলে থেকেই। এ হলো জেলা শহর, ছাত্র অল্প, ফলে হোস্টেলে থাকলেও নিজের ইচ্ছা মতো অনেক ব্যবস্থাই করা গেছে। তাছাড়াও এখানে অনেকেই আমার জানাশুনো ছিল। আর এবার যাচ্ছ রাজধানী শহরে, ওখানে হাজার হাজার ছেলে, তার মধ্যে ব্যবস্থার চেয়ে অব্যবস্থাই বেশি। তাছাড়া এখানে যেমন আমি ইচ্ছা মতো যখন তখন নিজে গিয়ে বা লোক পাঠিয়ে খবর নিতে পারতাম, ওখানে অত দূরে। আপনি যখন বলছেন তখন তাই হবে। হ্যাঁ, আর শোনো, সৈয়দ আলীকে তুমি সঙ্গে নিয়ে যাবে। ও ছেলেবেলা থেকেই এখানে আছে, নিয়ম মতো ও তোমার দেখাশুনো করতে পারবে। আচ্ছা। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো বেশ কাটছিল। পড়াশুনো, হইচই, আর বাসায় সৈয়দ আলীর তদারকি। এমনিভাবে দিনগুলো কেটে গেলে ভালোই হতো। একদিন এমএ পাশ করতাম, ফিরে যেতাম আবার রসুলপুরে, তারপর। কিন্তু তার হলো কই। সেদিন বিশ্ববিদ্যালয়ে কিসের জন্য একটা অনুষ্ঠান ছিল। রাত হলো অনেক। পথে বেরোতেই দেখলাম সর্বনাশ, আকাশ তো ভালো মনে হচ্ছে না। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে। একটা রিক্সা, না, রিক্সা পাবার কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। তাহলে কি করা যায়? হেঁটে তো পৌঁছানো যাবে না। কি করা যায়? যাকে হাঁটাই আরম্ভ করি, দেখা যাক কি হয়। আরে বাপ রে বাপ, মেঘ তো নয়, যেন একেবারে হাড়ির কালি। হে হে, ভিজে যেতে হলো। কিন্তু কিন্তু ঝড়ও আসছে যেন। আর তো হাঁটা যায় না, কি অন্ধকার। সামনের এই বাড়িটা পর্যন্ত পৌঁছাতে পারলে হয়।
এই তো সিঁড়ি, কত উঁচু, কত উঁচু। কে কে? তারে তারে, এই তারে, দেখ তো বাইরে যেন কি দরজায় শব্দ করলো। কেডা বাড়াই কই ঘর বাদলে রাখবে? আহা দেখি না। দেখতাছি কই কেডা? আরে এ কেডা? কেডা গো? ও আপামনি, কেডা যেন কইরা আছে, কথা কয় না। দাঁড়া দাঁড়া, আমি আলো আনছি। আরে এ তো কোনো পথের লোক বলে মনে হচ্ছে না, মনে হয় ঝড়ে। দেখেছিস রাস্তার ওপারের গাছটা ভেঙে পড়েছে, সম্ভবত ভদ্রলোক এই গাছ ভেঙে পড়ার সময় ডালপালার আঘাত পেয়েছেন। কিরে হা করে দেখছিস কি তোর? দাঁড়া দাঁড়া, আমি এদিকটা ধরছি। ইস, রক্তে ভেসে যাচ্ছে একেবারে। হ্যাঁ হ্যাঁ এখানে। আহা, বিছানাটাতে শুইয়ে দেন বাবা। হ্যাঁ হ্যাঁ এখানে। শরীর এই তো সিঁড়ি, কত উঁচু, কত উঁচু। কেডা বাড়াই কই ঘর বাদলে রাখবে? আহা দেখি না। দেখতাছি কই কেডা? আরে এ কেডা? কেডা গো? ও আপামনি, কেডা যেন কইরা আছে, কথা কয় না। দাঁড়া দাঁড়া, আমি আলো আনছি। আরে এ তো কোনো পথের লোক বলে মনে হচ্ছে না, মনে হয় ঝড়ে। দেখেছিস রাস্তার ওপারের গাছটা ভেঙে পড়েছে, সম্ভবত ভদ্রলোক এই গাছ ভেঙে পড়ার সময় ডালপালার আঘাত পেয়েছেন। কিরে হা করে দেখছিস কি তোর? দাঁড়া দাঁড়া, আমি এদিকটা ধরছি। ইস, রক্তে ভেসে যাচ্ছে একেবারে। হ্যাঁ হ্যাঁ এখানে। আহা, বিছানাটাতে শুইয়ে দে না বাবা। হ্যাঁ হ্যাঁ এখানে। সারা শরীর ভেজা, কাপড়টা কিন্তু আমার ঘরে তো। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমার ওই শালটা গায়ে জড়িয়ে দে, আর একটা শাড়ি নামে পেঁচিয়ে পরিয়ে দে। আর শোন, আগে তোয়ালিটা ভিজিয়ে কাটা জায়গাগুলো মুছে নিবি। আমি পাশের ঘরে আছি, হয়ে গেলে আমাকে ডাকিস। আচ্ছা আপামনি, কিন্তু ঝড় বাদলে তো থামানোর নাম করতেছে না। হ্যাঁ, ঝড়টা থামলে না হয় হাসপাতালে খবর পাঠানো যেত। যাকে তুই ঝটপট করে ফেল, আয়োডিন আছে ঘরে, লোশনও আছে। কাটা জায়গাগুলো বেঁধে দিতে না পারলে অসুবিধা হবে। আমি ওগুলো রেডি করছি, তুই কাপড়টা পাঁচে ফেল। সৈয়দ আলী, সৈয়দ আলী, কি ব্যাপার? কোথায় আমি? উনি উনি কে? তাহলে কি গত রাতে? ছি ছি ছি, মহিলাকে সারা রাত কষ্ট দিয়ে আমি। শুনুন শুনুন। কি? না না না, উঠবেন না। যাক, সারা রাত যা দুশ্চিন্তা গেল। কিন্তু আমি। আপনি সম্ভবত ঝড়ের মধ্যে। রিক্সা না পেয়ে ঝড় বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করেছিলাম। হঠাৎ একটা কি যেন প্রচন্ড জোরে আমাকে আঘাত করলো।
আমি পড়ে গেলাম। হাত বাড়িয়ে মনে হলো যেন একটা সিঁড়ি পেলাম। তারপর তারপর অনেক কষ্টে উপরে উঠলাম। তারপর 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 আর না বললেও চলবে, আপনি বিশ্রাম নিন। সারা রাত যেমন অবস্থা ছিল তাতে সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ছি, সারা রাত আপনাকে কষ্ট দিয়েছি। না না না, কষ্ট আর কি, এই তো দিব্যি সোফার উপর ঘুম দিয়ে উঠলাম। ঠিক আছে, আপনার ঠিকানাটা দিন তো, বাসায় একটা খবর পাঠিয়ে দিন। আমার পকেটে দেখুন, আমাকে দিন। হ্যাঁ, এই নিন, এই যে আমার ঠিকানা। বাড়িতে আপনার কে কে আছে? কে আর কোথায়, একটা চাকর আছে, সেই দেখাশোনা করে। ওকে একটা খবর দিয়ে পাঠান, ও এসে আমাকে নিয়ে যাবে। মানে আপনার বাড়ি এখানে নয়? না, এখানে বাসা করে থাকি, ইউনিভার্সিটিতে পড়ি। তাহলে তো এই অবস্থা একটা সার্ভেন্টের উপর নির্ভর করে। না না, কোনো অসুবিধা হবে না। তাছাড়া এমন আর কি আঘাত, খুব অবহেলা করবার মতো নয়। অবশ্যই আমার এখানে, মানে আমার পরিচয় পেলে আপনি থাকতে চাইবেন। এই কথা বলছেন কেন? আপনাদের চোখে আমার পরিচয় খুব সম্মানের নয়। মানে আপনার বাসাতে একটা খবর পাঠিয়ে দিই। তারেক তারেক, না, ওর বোধহয় ঘুম এখনো ভাঙেনি। 1 মিনিট, আমি আসছি। মহিলা এ কথা বললেন কেন? পরিচয় খুব সম্মানের নয় মানে? এই বাসা থেকে ভদ্রমহিলার আর কেউ থাকে না? ছি, ওর কথা তো কিছু জিজ্ঞেস করা হয়নি। উনি কি এখানে একাই থাকেন? একা? তাহলে না, এসব আমি কি ভাবছি? এত অস্বস্তি লাগছে কেন? হ্যাঁ শোন, তুই চট করে দুধটুকু গরম করে দিয়ে এই ঠিকানা একটা খবর দিয়ে আয়। এক্ষুনি হয়তো আহাদ সাহেব এসে পড়বেন। তাছাড়া আমাকেও এক্ষুনি রিহার্সালে বেরোতে হবে। তুই জলদি কর, আমি ওই ঘরে গেলাম। রাগিব সাহেব, কি সর্বনাশ, আবার কোথায়? হ্যাঁ তাই তো, মাথাটাও বালিশ থেকে কাত হয়ে পড়ে গেছে। কিন্তু রাগিব সাহেব, এতে দেখছি ভীষণ জ্বর। আবামনি, দুধ লন। শোন, দুধটুকু ফ্লাস্কে রেখে তুই আগে ডাক্তার সাহেবের কাছে যা। ওকে পাঠিয়ে দিয়ে ওই ঠিকানা একটা খবর দিয়ে জলদি ফিরে আসবি। আচ্ছা। আরো 10 দিন রয়ে যেতে হলো। সৈয়দ আলী, তারেক আর সর্বোপরি সিতারার সেবা যত্নে ভালো হয়ে উঠলাম। সিতারা বেগম না, সিতারা বেগম বহু আগেই মরে গেছিল। সে তখন রত্না, নিউ থিয়েটারের উক্তি নায়িকা রত্না, সারা শহরের জনপ্রিয় নাট্যাভিনেত্রী মিস রত্না। কিন্তু যাক সে কথা, আমার যেন কি হয়ে গেল। সারাক্ষণ কি যেন অস্বস্তি, কি যেন অনুভব। আর রত্নাও কেন কে জানে সারা দিন আমাকে নিয়েই ব্যস্ত থাকত। এমনকি রিহার্সাল পর্যন্ত তার প্রায় বন্ধ হয়ে গেছিল। কি করে জানি না, বড় কাছাকাছি এসে পড়েছিলাম দুজন। মাঝে মাঝে থিয়েটারের কর্মকর্তারা আসতেন, তাদেরও দেখতাম আমার প্রতি কেমন যেন একটা আগ্রহ। কারণটা জানতে পারলাম সেদিন। হঠাৎ ঘুম ভেঙে যেতেই পাশের ঘরে চাপা অথচ উত্তেজিত কথা কাটাকাটি কানে এলো। না, আমি তো পারবো না। দেখো রত্না, কোম্পানির স্বার্থের দিকে তোমার তাকানো উচিত। একটু ভেবে দেখো,
ওকে যদি প্রলুব্ধ করে কোনো ক্রমে একবার থিয়েটারে ঢোকানো যায়, তাতে কোম্পানির অনেক লাভ, আর সে লাভের সঙ্গে তোমার ভাগ্য জড়ানো। ও জমিদারের ছেলে, তার উপরে একমাত্র ছেলে, বয়সটাও কাঁচা। ওকে হাতে পেলে টাকা। বলেছি তো আমার পক্ষে তা সম্ভব নয়। রত্না, ভুলে যেও না যে এক গ্রাম্য মেয়েকে ভুলিয়ে এনে হোটেলে ফেলে যখন তোমার প্রেমিক পালিয়েছিল, তখন আমি তোমাকে উদ্ধার করে এনেছিলাম। না, ভুলিনি। তোমার যদি এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে আমি আশা করব তুমি আমার অবাধ্য হবে না। আপনার সব কথা আমি শুনতে রাজি আছি, কিন্তু সে কথা দয়া করে আমাকে বলবেন না। কেন, প্রেমে পড়ে গেছো নাকি? পবিত্র প্রেম? জানি না। বেশ তো, তাও যদি হয় ক্ষতি কি? তাহলেও তোমার উচিত হবে ওকে এই লাইনে টেনে আনা। ভুলে যেও না তুমি অভিনেত্রী, আর সে ধনী পুত্র। ও যদি এই লাইনে না আসে, তাহলে তোমার পক্ষে ওকে পাওয়া স্বপ্ন, দুঃস্বপ্ন। চুপ করুন আপনি। দয়া করে এই আদেশ আমাকে দেবেন না। আমি পারবো না। ভেবে দেখো রত্না। না। আমি আবার বলছি, ভেবে দেখো। না না না, আমি পারবো না। আমি তোমাকে কাল পর্যন্ত সময় দিয়ে যাচ্ছি। আশা করি কাল তোমার মুখ থেকে অন্য উত্তর শুনতে পাবো। চলে। না, আমি পারবো না। রত্না। কে? আপনি উঠে এসেছেন? হ্যাঁ রত্না। দেখি, কেঁদো না, দেখি। না, আপনি কি করছেন? এ হয় না। আমাকে আপনি অপরাধী করবেন না। না রত্না, না। তুমি বিশ্বাস করো আমাকে। আমি সব শুনেছি। আর তাই করুণা করতে এসেছেন না? ছি রত্না, ভুল বুঝো না আমাকে। আমি মনে কোনো সংশয় নিয়ে আসিনি রত্না। না, এ হয় না। আমার জীবনের কতটুকু আপনি জানেন? আপনার লজ্জা করে না একটা ঘর পালানো কলঙ্কিতা অভিনেত্রীকে প্রেম নিবেদন করতে? আপনি না একটা সম্ভ্রান্ত বংশের শিক্ষিত ছেলে? রত্না, তুমি অস্বীকার করতে পারো রত্না যে তুমি আমাকে ভালোবাসো? তাতে আপনার কি এসে যায়? অনেক আসে যায় রত্না, অনেক আসে যায়। কারণ আমি তোমাকে ভালোবেসেছি রত্না। না, দোহাই আপনার, ও কথা বলবেন না। আমি বেশ আছি। মুখে রং মেখে কলঙ্ককে ঢেকে লোকের হাততালি কুড়িয়ে বেশ আছি। আমাকে আর প্রলুব্ধ করবেন না। আপনি যান, আপনি চলে যান এখান থেকে, চলে যান। রত্না। না, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আজই চলে যান এখান থেকে। আপনার লজ্জা করে না তো অভিনেত্রী? রত্না। হ্যাঁ, আপনার যদি এতটুকু আত্মসম্মান থেকে থাকে, তো আজই আপনি এখান থেকে চলে যান, এক্ষুনি। বেশ, তবে আমি আশা করবো রত্না, আমি আশা করব যে আমাকে তুমি কোনোদিন বুঝতে পারবে। আর সেদিন থাক। আমি যাচ্ছি রত্না, আমি যাচ্ছি। ছোট হুজুর, কি রান্না করবে এখন? জানি না। ডাক্তার সাহেব তো মাছের ঝোলের কথা। হ্যাঁ, বললাম তো জানি না। কেন আমাকে বিরক্ত করছিস? যা এখান থেকে, যা খুশি তাই রান্না কর, যা। ওরে বাবা, আবহাওয়া দেখছি খুব গরম। আরে আপনি এসেছেন? আসুন, বসুন। কি ব্যাপার, তুমি হঠাৎ? বসতে তো বললেনই না, যাও একজন বলল, তা আপনার কথা শুনে মনে হচ্ছে পত্রপাঠ বিদের মতলবে আছে। না, কালকে যে রুদ্রমূর্তিতে বাড়ি থেকে তাড়ালে, তারপর একটা রাত পেরুতে না পেরুতেই। ভুলে যাচ্ছেন কেন সাহেব? আমি যে অভিনেত্রী। মুহূর্তে কাঁদা, মুহূর্তে হাসা, মুহূর্তে রাগা, এই তো আমার পেশা। তুমি কি ঝগড়া করতে এসেছো? পাগল আর কি। এতটা পথ ঠিকানা খুঁজে হয়রান হয়ে এলাম কিনা ঝগড়া করতে, আর কাজ পেলাম না। সে যা, সকালে কি খেয়েছেন?
কিচ্ছু না আপামনি, সে সকাল শান্তই। সৈয়দ আলী, আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও তো ভাই। এসো আমার সঙ্গে। না, রাগ এখনো পড়েনি দেখছি। রাগের প্রশ্ন নয়। তুমি আমার রান্নাঘরে যাবে কোন অধিকারে? সে কি সাহেব, কালই না বলে এলে আপনি আমাকে ভালোবাসেন। সৈয়দ আলী, তুমি রান্নাঘরে যাও, আমি আসছি। রত্না, রত্না, তোমার হেয়ালি আমার ভালো লাগছে না। বারে, অভিনেত্রীকে ভালোবাসবেন আবার হেয়ালি ভালো লাগবে না, সে কেমন কথা? না, আমি কোনো অভিনেত্রীকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি সিতারাকে, যে সিতারা রত্নার মুখোশের আড়ালে নীরবে যন্ত্রণা ভোগ করে আসছে। না, সিতারা সত্যি সত্যি মরে গেছে। তার মৃত আত্মাটাকে এই রাজধানীরই কোনো এক হোটেলে ফেলে রেখে রত্না বেরিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, একটা কথা সত্যি করে বলবে রত্না? কি এমন কথা? আগে শুনি। তুমি কি আর কোনো ক্রমেই সিতারা হতে পারো না? না গো সাহেব, না। রত্নাকে, রত্নার পারিপার্শ্বিককে আমি ভালোবেসে ফেলি। কিন্তু আমার জন্যও কি তুমি অভিনয় ছেড়ে আবার ফিরে আসতে পারো না রত্না? অভিনয় আমার জীবন, তার থেকে বিচ্ছিন্ন হওয়া আমার পক্ষে সম্ভব। কেন রত্না, কেন কেন? আমাকে আর প্রশ্ন করবেন না, এর উত্তর আমি দিতে পারবো না। কি পেয়েছো তুমি অভিনয় থেকে বলতে পারো? দিনের পর দিন মুখে রং মেখে নকল হাসি কান্নার খেলা করে নিজেকে বঞ্চনা করা ছাড়া আর কি আছে জীবনে বলতে পারো? উত্তর দাও রত্না, উত্তর দাও। কি কিছু বলবার নেই না? কিন্তু কিন্তু কি আছে এই জীবনে তা দেখার জন্য আমি নিজেও যদি এ জগতে চলে আসি? না না না, তা কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না। অথচ তাই হলো। আমি থিয়েটারে গেলাম, আহাদ সাহেব লুফে নিলেন। আর আশ্চর্য, আমি দাঁড়িয়েও গেলাম। দর্শক মহলে আমার নাম মুখে মুখে ছড়ালো। আমি আর সিতারা না, সিতারা নয়, রত্না। আমি আর রত্না, জনপ্রিয় জুটি। শহরে পোস্টারে পোস্টারে নাম, হল ফেটে পড়ে দর্শকের ভিড়ে। কিন্তু রত্না পরিণত হলো আর এক অপরিচিত মেয়েতে। আমারই সামনে সৈন্যদের নিয়ে মেতে উঠত, আর আমিও প্রতিশোধের জন্য যেন পাগল হয়ে উঠলাম। মীরা তখন আমার জন্য ব্যাকুল, আমিও তাকে নিয়ে মেতে উঠলাম। কি যেন অস্বস্তি, কি যেন একটা যন্ত্রণা আমাকে আমাকে অহরহ তাড়া করতে থাকলো। এ কি আশ্চর্য! অশ্রু টলমল তোমার দুচোখ। কি আশ্চর্য! যা আমার সত্য পরিচয় তা সব বিস্মৃত হয়ে ক্রূর চিত্ত কেন যে চঞ্চল অস্থির হয়ে ওঠে। হে আমার কি নির্মম পরাজয়! পরাজয় নহে, আজ তুমি সত্যি বিজেতা। হৃদয়ের ঐশ্বর্য দিয়ে তুমি আজ হৃদয়ের ক্রেতা। তবে কি আমারও মাঝে ছিল সুপ্ত মায়ার নির্ঝর? রুদ্ধ দ্বার খুলে গেল, প্রকাশিল হৃদয়ের ঘর। স্নেহ প্রেম মমতায় ভরি। না না, এও কি সম্ভব? মরুর শুষ্ক বুকে সুশীতল ঝর্ণার অনুভব। কঠিন শিলার বুকে অঙ্কুরিল কোমল কুসুম। আমি 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 কি উন্মাদ হয়ে যাব! আজ তার ভাঙিয়াছে ঘুম, যে তোমার সত্যিকার তুমি। বুকে ছিল সঙ্গোপনে, প্রেমের পরশে প্রেম জাগে। মায়া এসে মনে বাধা পড়ে প্রেমের শেকলে। তবে তাই হোক, শক্তির পরাজয়ে প্রেম মনে ছড়া কালক। এ রাজ্য তেমনই থাক আছিল যেমন, শুধু হেতা যুক্ত হোক প্রেম জয়ী আমার মন। তারে তুমি বেঁধে দিলে সমস্ত শক্তির বিনিময়ে। অনধিকার প্রবেশের অপরাধ আপন বিনয়ে ক্ষমা করে দিও তুমি। অধিকার করেছ অর্জন,
হৃদয় করেছ জয়, পরিয়ে ও হৃদয়ের অনন্ত বন্ধন। অদ্ভুত অদ্ভুত রাগিব সাহেব, আপনি অপূর্ব করেছেন। আরে রত্না, এদিকে এসো, এদিকে এসো। খুব ক্লান্তি লাগছে। সামাদ কোথায় গেল? সামাদ বোধহয় গ্রিন রুমে। সাহেব, এবার আমাদের ফেরার ব্যবস্থা করুন। হ্যাঁ, আপনি আর মিস রত্না চলে যান। আপনাদের নামিয়ে এসে গাড়িটা অন্যদের নিয়ে যাবে। না না না, সামাদ আমার জন্য অপেক্ষা করছে, ওই তো আসছে। সামাদ, সামাদ, ইস, কোথায় যে উধাও হয় আমি খুঁজে সারা। চলো না, বাগানটাতে একটু বসি। চলো। চলুন রাগিব সাহেব, আপনি একটু বসবেন। চলুন। আপনি বসুন, আমি আপনার পৌঁছানোর ব্যবস্থা করি। তুমি এখানে বসে আছো একা? বসো। বাসে ফিরবে? আমার ওখানে চলো না। না, আজ থাক। বিস্কি নাকি? খাবে? দাও। বলো। তুমি ধারাসুর বাড়ি থাকো কেন? আমি তোমাকে পেতে চাই রাগে। আমি তোমাকে। এই তোমার দোষ মীরা, গলায় পড়তে না পড়তেই তুমি একেবারে বেসামাল হয়ে পড়ো। না রাগি না, তোমাকে দেখলে আমি রাগি। থাক, হয়েছে। গা জ্বলে যায়। দেখো দেখো, রত্না যেন গলে পড়ছে। থামো। কেন থামবো? দেখো না কেমন ঢং, দেখলে পেটটি জ্বলে যায়। মীরা, ওর সম্পর্কে কোনো কথা তুমি বলবে না। তোমাকে চিনতে পারলাম না রাগি। এই 7-8 বছর কখনো তুমি আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছো, কখনো আমায় ঘৃণা করে দূরে ঠেলে দিয়েছো। কোনটা সত্যি রাগি? আমি তোমাকে বোঝাতে পারবো না মীরা, আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি এখন যাও, তুমি এখন যাও। আমার থিয়েটারে ঢোকা বাবা সইতে পারলেন না। তার অনুরোধ, হুমকি সবই যখন বৃথা হলো, তখন তিনি একেবারে ভেঙে পড়লেন। আর সেই থেকেই ক্রমে ক্রমে তার মৃত্যু হলো। বাবার মৃত্যুর পর সম্পত্তি পড়ল আমার হাতে। থিয়েটারের উন্মাদনা হা করে গিলতে লাগলো সমস্ত সম্পত্তি। কিন্তু এত করেও কি যে হলো, ভাঙন ধরল থিয়েটারে। আহাদ সাহেব কোম্পানি তুলে দিতে চাইলেন। আমি কিনে নিলাম। তাহলে রত্না আমার কোম্পানিতে আসবে না? না না হুজুর। কিন্তু দুলাল, রত্না ছাড়া তো থিয়েটার জমাতে পারবো না। কি যে বলেন হুজুর, 10টা বছর দর্শক আপনাকে দেখে হাততালি দিয়েছে, বাহবা দিয়েছে। সে তো আর শুধু রত্নার জন্য নয়, আপনাকে মঞ্চে দেখলেই দর্শকদের চোখ জুড়িয়ে যায়। পাশে রত্না থাকবে কি মীরা থাকবে সেটা বড় কথা নয়। এটা তো আর মঞ্চ নয় দুলাল। এখানেও সেই ভাড়ের ভূমিকায় অভিনয় না করে সত্যি কথা বলো তো। আমাদের সত্যি কথা আর মিথ্যে কথা দুটোর দামই সমান হুজুর। কে বিশ্বাস করে? কেন মনে নেই সেই যেদিন এসে কাঁদো কাঁদো হয়ে বললাম বউটা মরে গেছে, আপনার সে কি হাসি, বাহবা দিয়ে বলেছিলেন পারফেক্ট অভিনয় হয়েছে। হ্যাঁ দুলাল, সে কথাটা মনে পড়লে
আমি এখনো কষ্ট পাই, কিন্তু আজ তুমি সত্যি করে বলো তো দুলাল। সত্যি করে বলবো? হ্যাঁ। থিয়েটার বোধহয় আর জমানো যাবে না। কেন? আমি তো প্রায় 30 বছর এই লাইনে, কত কি তো দেখলাম। জুটি একবার ভাঙলে আর হয় না। কিন্তু তা হবে কেন দুলাল? তা কেন হবে? আমি আমি কি অভিনয় খারাপ করি? না না, তা নন, তবু চোখে লেগে যাওয়া জিনিসটা পাল্টানো বড় কঠিন। আর কি? না থাক, বললে আপনি। হ্যাঁ বলছি তো, বলো না। হুজুর, বয়স তো বাড়ছে, প্রায় 45 হয়ে এলো আপনার। 45? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনাকে এখন ওই নায়ক চরিত্রে লোকে নেয় না। অসম্ভব দুলাল, অসম্ভব। আমাকে আমাকে আসতে পারি? কে? ও মীরা। আমি এখন আসি হুজুর, রিহার্সাল শুরু হলেই খবর দেবেন। আচ্ছা এসো। মীরা। বলো। মীরা, আমার বয়স বেড়ে গেছে না? হঠাৎ এই কথা বলছো যে? আমাকে এখন আর নায়ক চরিত্রে ঠিক মানায় না, তাই না? কে বলেছে তোমাকে মানায় না? দিব্যি মানাবে তোমাকে, দেখোই না। তুমি বলছো মানাবে? হ্যাঁ হ্যাঁ মানাবে, মানাবে। কেন মানাবে না? নিশ্চয়ই মানাবে, নিশ্চয়ই মানাবে। না মানালে ওই অবহেলিত পার্শ্ব চরিত্র হয়ে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। কিন্তু কই আজ চলল? যে দর্শক আমাকে আর আমার অভিনয় দেখে হাততালিতে হল ফাটিয়ে ফেলত, তারাই আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেবার জন্য হাততালি দিতে শুরু করল। কি আশ্চর্য ভাগ্য! তবু আরো 5টা বছর টেনে হেঁচড়ে চালালাম। আয় নেই, কাউকে বেতন দিতে পারি না ঠিক মতো। একে একে সবাই দল ছেড়ে চলে যেতে লাগলো। আর সম্পত্তি তখন কেবল নিজের বাড়িটাতে এসে ঠেকেছে। আমাকে মডার্ন ফিল্ম থেকে ডাকছে। তোমার থিয়েটারের কাজ আমি আর করতে পারবো না। সিনেমা? আচ্ছা মীরা, কি পাবে তোমরা সিনেমাতে বলতে পারো? সিনেমা কি থিয়েটারের চাইতেও সৃষ্টিশীল? অত বুঝি না। বাঁচতে গেলে টাকার দরকার। সিনেমা আমাকে টাকা দেবে, আর কি চাই? শুধু টাকা? আমার জীবনের এই 25-30টা বছর ধরে রং মাখলাম, রাজা সাজলাম, চিৎকার করলাম, সে কি কেবল টাকার জন্যে? তোমার কথা জানি না, আমার কথা বলছি। আমি টাকার জন্য অভিনয় করি। তোমার থিয়েটার যখন তা দিতে পারছে না, তখন আর রং মেখে ওই এক দঙ্গল দর্শকের সামনে নাচানাচি কেন? তার চেয়ে। বুঝেছি মীরা, বুঝেছি। তবু মীরা, এসো না আর একবার চেষ্টা করি। দেশের বাড়িটাকে বন্ধক রেখে যা পাওয়া যাবে তাই দিয়ে একটা ঝুঁকে নিয়ে আমি। মীরা, আমাকে টেনো না। এখন যে সুযোগটা এসছে তা আমি আর ছাড়তে চাই না। মীরা, আমি তো তোমাদের সবাইকে টেনেছি। তোমাদের দুঃসময়ে আমি বুক দিয়ে পড়েছি। আজ আমার এই দিনে তোমরা। শেফালিকে মনে আছে? সেই যে যাকে তুমি বের করে দিয়েছিলে, তাকে আবার ডাকুন। মীরা, তুমি ঠিক আছে, তুমি যাও। তোমার টাকা যা পাওনা আছে আমি দিয়ে দেব। আমার যা করবার আমি করব। তোমাকে কিছু বলে দেবার দরকার নেই। সে তো বটেই। যাক, আমি উঠছি। আমার ঠিকানা তো তোমার জানাই আছে, তাই না? তোমার টাকা আমি পৌঁছে দেব। না, আর পারলাম না। বাড়ি বন্ধকের টাকাও ফুরিয়ে গেল, কিন্তু দাঁড়াতে পারলাম না। থিয়েটার কোম্পানি ভেঙে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। পারলাম না দুলাল, পারলাম না।
আমি ফুরিয়ে গেলাম দুলাল, আমি শেষ হয়ে গেলাম, আমি নিঃশেষ হয়ে গেলাম দুলাল। হুজুর, আয়নাটা দাও তো। দিচ্ছি, এই যে নিন হুজুর। সারাটা মুখে কখন কখন এত রেখা পড়লো দুলাল, আমি ধরতে পারলাম না। চুলগুলো সাদা হয়ে যাচ্ছে দুলাল, দুলাল আমার সব ফুরিয়ে যাচ্ছে দুলাল। দুঃখ করে কি করবেন? এমন কেন হলো দুলাল? সিনেমা হুজুর, সিনেমা। লোকে থিয়েটার আর যাচ্ছে না। ও, লোকে থিয়েটার আর যাচ্ছে না। বেশ দুলাল, দুলাল তোমাদের বস্তিতে আমার জন্য একটা বাসা দেখতে পারো? আপনার জন্য বস্তিতে? হ্যাঁ দুলাল, হ্যাঁ। থিয়েটারের সঙ্গে সঙ্গে আমিও যে শেষ হয়ে গেছি দুলাল। এ বাসার ভাড়া এখন কে যোগাবে বলো? দুঃখ পেলে দুলাল, এখনো তুমি আমার জন্য দুঃখ পাও, কিন্তু কিন্তু ওরা তো কেউ পায় না। আমার দুঃসময়ে ওরা তো আমাকে ছেড়ে যেতে পারলো অনায়াসে। তুমি কেন আমাকে ছেড়ে যেতে পারলে না দুলাল? আমি ভাঁড়, তাই আমার নিজের কোনো অনুভূতি নেই, এই সবার বিশ্বাস। তাই আপনি অবাক হচ্ছেন আমি কেন? দুলাল, দুলাল তোমাকে আমি কোনোদিন কিছু দেইনি, এমনকি একটা ভালো রোলও দেইনি কোনোদিন। মনে আছে সিরাজদৌলায় তুমি গোলাম হোসেনের রোল চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে তা দেইনি। শুধু তাই নয়, এর জন্য আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছিলাম দুলাল, দুলাল, দুলাল তুমি কি করে আমাকে ক্ষমা করলে দুলাল? ও কথা থাক হুজুর, আমি এখন আসি। হ্যাঁ, আমার বাসার খোঁজ করো দুলাল। আচ্ছা। চিঠি আছে, চিঠি। চিঠি দেখি। রেজিস্টার্ড? হ্যাঁ, সেগুলো। হ্যাঁ, আচ্ছা। আপনার চুক্তি অনুযায়ী বাড়ি ছাড়িয়ে নেবার দিন আগামী 27 তারিখে শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে টাকা পরিশোধ না করলে 2 তারিখে আমরা যথারীতি বাড়ির দখল নেব। আপনি যা হয় জানাবেন। টাকা, টাকা, টাকা! কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমি কোথায় পাবো এত টাকা? এত টাকা, এত টাকা, এত টাকা আমি কোথায় পাবো? রাগিব ভাই না? রাগিব ভাই, কে? আমি সাহেদ। সাহেদ? চিনতে পারছেন না? সেই যে আপনার থিয়েটারে অভিনয় করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছি চিনেছি। তুমি তুমি এখন কি করছো সাহেদ? আমি ছবি করছি। ছবি? হ্যাঁ, সিনেমা। তুমি তুমি সিনেমা করছো সাহেদ? সাহেদ, তুমি তুমি মানে আমাকে আমাকে একটা রোল দেবে? আপনাকে আপনাকে ও হ্যাঁ, চলুন। একটা রোল বোধহয় আপনাকে দিয়ে খুবই ভালো হবে। আচ্ছা আসুন তো। কি ভাবছেন? আসুন না, উঠে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো। হলো না রাগিব ভাই, হলো না। আরো ন্যাচারাল করুন। শুনুন, আপনি ধীরে ধীরে বাইরের দিকে তাকাবেন। হঠাৎ আপনার চোখ পড়েছে, এইভাবে চমকে দৃষ্টি তীক্ষ্ণ করবেন।
তারপর উঠে দাঁড়াবেন, এক পা দুপা করে এগিয়ে আসবেন, তারপর সংলাপ বলবেন। ঠিক আছে? আচ্ছা। ক্যামেরা রেডি, সাউন্ড রেডি, স্টার্ট সাউন্ড, রোলিং, ক্যামেরা অ্যাকশন। এই তো সেই পরিচিত মুখ। না না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। দর্শক কই, সে শিহরণ কই, আমি কি দেখাবো? আমার সত্তার কি আছে এখানে? তো সব যন্ত্রের বাহাদুরি। হে, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। দেখি শুনুন তো, জল নেব। একটু দাঁড়ান, পেট ভরে একটু পানি খেতে দিন। কে? রাকিব সাহেব না? দাদা, আপনি এই বস্তির ধারে কলিমুখ দিয়ে জল খাচ্ছেন? কে? ও শেফালি, তুমি? এই বস্তিতেই আমার বাসা। হ্যাঁ, আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম না? লোকমানকে সাথে করে তুমি চলে এলে, তারপর? ও কথা থাক, আপনি চলুন দাদা, বাসায় চলুন। বাসায়? তোমার বাসায়? হ্যাঁ, মনে হচ্ছে আপনি খাননি। হ্যাঁ, আজ দুদিন আপনি চলুন, কিছু খেয়ে বিশ্রাম নেবেন, পরে সব শুনুন। হ্যাঁ, চলো। ওকে আমি একদিন তাড়িয়ে দিয়েছিলাম। সেই শেফালি পরম মমতায় আমাকে কাছে টেনে নিল, কিন্তু ওখানেও থাকা হলো না। রাত্রে হঠাৎ ঘুম ভেঙে শুনতে পেলাম লোকমান ওকে বকছে। বুঝলাম আমাকে নিয়েই দ্বন্দ্ব। রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম, ঘুরতে ঘুরতে পৌঁছলাম দেশের বাড়ি। আপনি ছোট হুজুর, আপনি আসছেন? আপনি? হ্যাঁ সৈয়দ আলী। হুজুর, কালকে ওরা বাড়ির দখল নিতে আসবে। জানি। ছোট হুজুর, কদিন আগে আপনার একটা চিঠি আসছিল, আমি রেখে দিয়েছি। চিঠি? আমার? বেশ, আনো। আনছি, আপনি আগে হাত মুখ দিয়ে বসুন। এই বাড়ি অনেক পুরুষের স্মৃতি। কাল এ বাড়ি অন্যের হাতে চলে যাবে, শুধু আজকের রাতটা। অনেক পুরুষের স্মৃতি, অনেক অনেক কাল শেষ হয়ে যাবে। এর প্রত্যেকটা ইটে আমার ছোটবেলার সে কতদিন আগের কথা। কতদিন আমার সম্পর্ক নেই এর সাথে, কতদিন। হুজুর, এই যে চিঠি। হ্যাঁ হ্যাঁ, দাও। অনেক ঘুরে ঘুরে শেষে এখানে এসেছে মনে হচ্ছে। দেখি। আজ আমরা দুজনেই জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। পরস্পরের কাছে পরস্পরের আর কোনো প্রয়োজন নেই আজ। কেবল নির্ভরশীলতার জন্য
এখন কি আমরা একসঙ্গে থাকতে পারি না জীবনের শেষ কটা দিন? তোমার সব খবরই আমি রেখেছি বরাবর, তাই সব আমি জানি। একদিন এই পরিণতির কথা চিন্তা করেই আমি তোমাকে থিয়েটার থেকে দূরে রাখতে চেয়েছিলাম। সেদিন আমার মোহ তোমাকে টেনে আনুক, আমি তা চাইনি। আজ স্বীকার করছি, তোমাকে ভালোবেসেছিলাম আর তাই দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু সব ভুল হয়ে গেল। আজ প্রার্থনা দেবার মতো কিছুই নেই, শুধু তোমার এই দুর্দিনে তোমার পাশে থাকার সৌভাগ্য আমাকে দাও। চিঠি পেয়ে নিচের ঠিকানায় চলে এসো, আমি অপেক্ষায় রইলাম। তোমারই সিতারা। সিতারা, 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 তুমি আবার সিতারা হতে পেরেছ, তুমি আবার সিতারা হতে পেরেছ রত্না, রত্না তুমি আবার সিতারা হতে পেরেছ। আমি যাব, তোমাকে যে আমার দরকার। সারা জীবন আমি কি তোমাকে ভুলতে পেরেছি সিতারা? আমি কি তোমাকে ভুলতে পেরেছি? এটা কার চিঠি? সৈয়দ আলী তোর সেই আপামনিকে মনে আছে? সেই যে থিয়েটারের। আপামনি? হ্যাঁ, খুব মনে আছে। সেই চিঠি লিখেছি। আচ্ছা সৈয়দ আলী, খুলনার ট্রেন কটায় ছাড়ে বলতে পারিস? ভোর 6টায় একটা আছে, দুপুর 12টায় একটা, আর ভোরের ট্রেনেই আমি যাব সৈয়দ আলী। ওরা বাড়ি দখল নিতে আসবার আগেই। আরে হ্যাঁ, এ বাড়িতে ওরা দখল নিতে আসবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে পারবো না। ভোরের ট্রেনেই আমি যাব, ভোরের ট্রেনেই আমি যাব। এতক্ষণ মোহাম্মদ রফিকুজ্জামান বিরচিত নট নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মীরা, মিনুর রহমান, শেফালি, লুনা নাসরিন, আরিফ, ইসদিন মোহাম্মদ, আহাদ, খলিল, সৈয়দ আলী, মেজবাউদ্দিন আহমেদ, দুলাল, সাইফুদ্দিন। অন্যান্য চরিত্রে বাবর, সৈয়দ মুশতাক হোসেন, কাজী আবু জাফর সিদ্দিকী এবং রাগিব ও রত্নার ভূমিকায় মোহাম্মদ রফিকুজ্জামান ও নাসিমা খান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন গোলাম হাক্কানি আলম।